আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ নিয়ে মাত্র 4টা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এই 4টা সৃজনশীল কমপ্লিট করলে এসিসিতে যে কোনো প্রশ্ন আসবে তোমরা দিতে পারবে। তো এটা প্রথম সৃজনশীল ছিল। প্রশ্নটা দেখি একটু। প্রশ্নটা প্রথমে এটা নিয়ে, এই চিত্র 1 নিয়ে, হ্যাঁ চিত্র 1 নিয়ে পুরো প্রশ্নটা। এখানে বলছে পি কিউ সমান কত, মানে পি থেকে কিউ পর্যন্ত দূরত্বটা বের করতে বলছে। তো আমাদেরকে কি কি দেওয়া আছে বলছে, তাপমাত্রা 20 ডিগ্রি এবং ডেল এফ মানে কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ, এবং বলছে পি কিউ এবং এমএন এই দুটোটার দূরত্ব সমান। আর কি বলছে, এ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল থেকে 0.025 সেকেন্ড বেশি। এ থেকে যে শব্দটা উৎপন্ন হয়েছে তার প্রতিধ্বনি শোনা গেছে, এবং শোনা যাওয়ার যে সময়টা হচ্ছে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল থেকেও একটু বেশি, তাও 0.025 সেকেন্ড বেশি। শব্দ অনুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, এর থেকেও একটু বেশি মানে যোগ হবে। তাহলে প্রতিধ্বনি শোনার যে সময়টা ওইটা হলো শব্দ অনুভূতির স্থায়িত্বকাল থেকেও, শব্দ অনুভূতির স্থায়িত্বকাল কত, 0.1 সেকেন্ড, এটা থেকেও 0.025 সেকেন্ড বেশি। অর্থাৎ প্রতিধ্বনি শুনতে 0.125 সেকেন্ড লাগছে। এটা আমি একটু আগে দিয়ে বুঝে নিছি। আমাকে বলছে পি কিউর দূরত্ব কত। এখন দূরত্ব বের করার তো প্রতিধ্বনির অধ্যায়ে, প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব বের করার সূত্র ডি সমান ভিটি/2। ডি সমান ভিটি/2। ভি হচ্ছে ওই দিনের বেগ, টি হচ্ছে যদি বলে যে ওই লোক প্রতিধ্বনি শুনতে কত দূরত্বে দাঁড়াইতে হবে, উৎস এবং প্রতিফলক থেকে কত দূরত্বে দাঁড়াইতে হবে, তাহলে টিটা হচ্ছে তখন 0.1। কিন্তু এখন তো প্রতিধ্বনি শোনা গেছে, তো কত দূরত্বে শোনা গেছে ওই টাইমটা হচ্ছে 0.125 সেকেন্ড। আর বেগটা হচ্ছে ওই দিনের বেগ। তো ওই দিনের বেগটা দেওয়া ছিল না, কিন্তু ওই দিনের তাপমাত্রা দেওয়া ছিল। জাস্ট তাপমাত্রা দেওয়া থাকলেই ওই দিনের শব্দের বেগ বের করা যাবে। ওইটার সূত্র কি, V1 সমান V2 ইন্টু √T1/T2, ডিরেক্ট সূত্র। V1 সমান V2 ইন্টু √T1/T2। তো এখানে খেয়াল রাখতে হবে V2 নির্দিষ্ট 330, 0 ডিগ্রিতে শব্দের বেগ V2 নির্দিষ্ট 330। আর T1 হচ্ছে ওই দিন 20 ডিগ্রি ছিল, 273 ক্যালভিনের সাথে 20 ডিগ্রি যোগ করে দেব, হ্যাঁ 293 ক্যালভিন। এই অঙ্কগুলো তাপমাত্রা ক্যালভিনে রাখতে হবে। আর T2 হচ্ছে 0 ডিগ্রি সমান কত ক্যালভিন, 273 ক্যালভিন। তাহলে T2ও নির্দিষ্ট, V2ও নির্দিষ্ট। V2 হচ্ছে 330, T2 হচ্ছে 273 নির্দিষ্ট। T1 হচ্ছে জাস্ট টেম্পারেচারের সাথে 273 যোগ হবে, T1। তাহলে মানগুলো বসাই দেওয়ার পর আমাদের বেগটা বেড়ে গেছে। এই বেগটা আমরা এখানে ব্যবহার করছি। আর টিটা তো আমাদেরকে বলছেই শব্দানুভূতির স্থায়িত্বকাল থেকে এত সেকেন্ড বেশি টি, তো বেশি টিটা আমরা ব্যবহার করছি। আর পি কিউ দূরত্বটা বেড়ে গেছে, পি কিউ দূরত্ব পেয়ে গেছি। পরের অংশ বলছে উচ্চদয় থেকে যে শব্দ উৎপন্ন হয়েছে তা মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। এখন মানুষের পক্ষে শোনা সম্ভব হইতে হইলে মানুষের শব্দ অনুভূতি শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ। তাহলে আমাকে দেখতে হবে এ এবং বিতে যে সাউন্ড উৎপাদন হয়েছে ওইটার কম্পাঙ্ক, মানে ওই যে মানুষের তো 20 থেকে 20,000 হার্জের ভিতরে শুনে, বলছে মানুষ শুনে কিনা। মানুষ শুনতে হইলে তো এই দোনোটা শব্দেরই কম্পাঙ্ক থাকতে হবে 20 থেকে 20,000-এর ভিতরে। আমরা এই দোনো শব্দের কম্পাঙ্ক বের করবো। তো আমাদের কম্পাঙ্কের একটা ক্লু দেওয়া ছিল ডেল এফ সমান 6 হার্জ। আরেকটা জিনিস দেওয়া আছে পি কিউ আর এমএন সমান। ফার্স্টে আমরা পি কিউ এমএন সমান ধরছি, এ পি কিউ আর এমএন। তো পিতে আমরা দেখতেছি, আমি খালি জায়গায় রাখছি মানে এখানে কম্পাঙ্কের দাগ মোটা হবে আর কি, আর এটা কম্পাঙ্কের দাগ চিকন হবে। মানে এটা 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা আছে। তাহলে এতে আছে 3 ল্যামডা, এ দ্বারা বুঝেছি 3 ল্যামডা। এখানে আছে 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা। তাহলে নিচে আছে 4 ল্যামডা। যেহেতু পি কিউ আর এমএন দোনোটা সমান, তাহলে 3 ল্যামডা আর 4 ল্যামডা পুরোটা কি হলো, সমান হলো। এই আমরা ল্যামডা এ রাখি দিলাম, 3টা এখানে গুণ আসে ওইদিকে যে ভাগ হয়ে গেল। তাহলে আমরা একটা ল্যামডা এ এর মান পেলাম।
3 দিয়ে যদি 4কে ভাগ দিই তাহলে 1 পয়েন্ট সামথিং আছে, তাহলে ল্যামডা বি এর সাথে 1 পয়েন্ট সামথিং গুণ করলে ল্যামডা এ এর সমান হয়, অর্থাৎ ল্যামডা এ বড়। তো ল্যামডা যদি বড় হয় তাহলে কম্পাঙ্ক ছোট হবে, কারণ ল্যামডা আর কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা খেয়াল রাখবে। বেগ আর কম্পাঙ্ক সমানুপাতিক সম্পর্ক, এটা খেয়াল রাখবে। বেগ আর কম্পাঙ্ক সমানুপাতিক সম্পর্ক, কিন্তু ল্যামডা আর কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। ল্যামডা আর কম্পাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে যদি ল্যামডা বড় হয় কম্পাঙ্ক ছোট হবে। এই যে এ ল্যামডা এ বড় মানে এ উৎসের তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাহলে এ উৎসের কম্পাঙ্ক ছোট। যেহেতু এ উৎসের কম্পাঙ্ক ছোট অর্থাৎ বি উৎসের কম্পাঙ্ক বড়, তাহলে ওই যে এখানে দিয়েছিল ডেল এফ, ডেল এফ মানে হয়েছে দুইটি উৎসের কম্পাঙ্কের পার্থক্য দিয়ে দিছে 6 হার্জ। ওই ডেল এফটা দুইটি উৎসের কম্পাঙ্কের পার্থক্য। এখন আমরা যেহেতু এটা পার্থক্য মানে বিয়োগফল, তো কোনটা আগে দিব? আমরা জানি বিয়োগের ক্ষেত্রে বড়টা আগে দিতে হয়, বড়টা হচ্ছে এফ বি, তাই আমরা এফ বি আগে দিলাম, এফ এটাকে পরে দিলাম। এবার আসে এফ বি মানে কি, মানে হচ্ছে বি উৎসের কম্পাঙ্ক। তো আমাদের এফ এর সূত্রটা জানতে চাই, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান ভি বাই ল্যামডা। তাহলে এফ এর সূত্র হচ্ছে ভি বাই ল্যামডা, এফ এর সূত্র কি ভি বাই ল্যামডা। তো এফ সমান আমি ভি বাই ল্যামডা লিখছি, যেহেতু একটাই মাধ্যম, উৎস দুইটা, সেহেতু ভি একই থাকবে, উৎস দুইটা, মাধ্যম কিন্তু একটা মাধ্যমে বেগ একটাই হয়, তাহলে বেগ একটাই হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য উৎসের উপর ডিপেন্ড করে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। উৎস যদি দুইটা হয়, কম্পাঙ্ক দুইটা, তরঙ্গ দৈর্ঘ্য দুইটা, মাধ্যম একটা হইলে বেগ একটা, তাহলে বেগ একই, কিন্তু কম্পাঙ্ক এফ বি হওয়ার কারণে ল্যামডা বি। এফ সমান সমান ভি বাই ল্যামডা, আমরা সূত্রটা দিলাম, যেহেতু এ তাহলে ল্যামডা এ, এখান থেকে ভি কমন নিয়ে ফেলছি, তাহলে 1 বাই ল্যামডা বি আর 1 বাই ল্যামডা এ রয়ে গেছে, ওইদিকে তো 6 এটা রয়ে গেছে। ল্যামডা এর একটা মান আমরা এখানে বের করে রাখছিলাম 4/3 ল্যামডা বি, ল্যামডা এর জায়গায় 4/3 ল্যামডা বি করে রাখলাম। তো জানি যদি মেইন ভগ্নাংশের নিচে কোনো ভগ্নাংশ থাকে, ওই ভগ্নাংশের হর উপরে চলে যাবে, মানে 3টা উপরে চলে যাবে, 4 ল্যামডা বি রয়ে যাবে, 3টা উপরে চলে গেছে। এবার এই 1 বাই ল্যামডা বি আমরা কমন ফেলে, কারণ উভয় পক্ষে ল্যামডা বি আছে, 1 বাই ল্যামডা বি এখান থেকে নিয়ে ফেললে এখানে শুধু একটা 1 রয়ে যায়, 1 বাই ল্যামডা বি নিয়ে ফেললে 3/4 রয়ে যায়। তো 1 মাইনাস 3/4 এর মানে হচ্ছে 1/4। আর এখানে একটা কাজ করছি, ভি বাই ল্যামডা বি মানে কি? ভি বাই ল্যামডা বি মানে হচ্ছে এফ বি, কারণ এফ বি জায়গাতে আমরা ভি বাই ল্যামডা বি বসাইছি, তাহলে এই ভি বাই ল্যামডা বি আবার ব্যাক করছে, ভি বাই ল্যামডা বি মানে হচ্ছে এফ বি বসাই দিলাম। আর এই 1/4 এখানে ভাগ হিসেবে আছে, ওইদিকে যাই 6-এর সাথে গুণ গেলে 4-6 24, তাহলে এফ বি এর মান বাড়ে, মানে বি উৎসের কম্পাঙ্ক বাইরে হলে 24 হার্জ। 1 নঙে এফ বি এর মানটা 24 বসাই দিই, এখানে 24 বসাইলে এফ এ, এই দেখো এখানে 24 বসাই দিছি, এই দেখেন 1 নঙে মান বসাই দিছি। আচ্ছা 1 নঙে যদি মান বসাই, এই যে 1 নঙে মান বসিয়ে পাই, এফ বির জায়গায় 24 বসিয়েছি, আর এফ এ রয়ে গেছে, আর এখানে 6 রয়ে গেছে। মাইনাস এফ এ যেটা ছিল ওইটাকে ওইদিকে নিয়ে যাই, আর 6টাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে, এফ এ ইকুয়াল টু 24 - 6, এফ এ ইকুয়াল টু 24 - 6 মানে 18 হার্জ, অর্থাৎ এ উৎসের কম্পাঙ্ক হচ্ছে 18 হার্জ। তো আমরা তো এ উৎসের কম্পাঙ্কটা শুনবো না, কারণ আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে শুরু হয়েছে, 18 হার্জের কম্পাঙ্ক আমরা শুনি না, তাহলে আমরা এফ বি অর্থাৎ বি উৎসের কম্পাঙ্ক 24 হার্জ সেটা আমরা শুনবো। আমি এখান দিয়ে লিখে দিছি বি উৎসের শব্দটি শোনা যাবে, এই উৎসের শব্দটি শোনা যাবে না। তোমরা আর একটু অংশ বাকি আছে, এখানে জায়গা নাই দেখে আমরা পরে করতেছি, ওই অংশটা করবো এবং খ প্রশ্নটা করবো, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে লিখে নাও। ক এর প্রশ্নটা আর কিছু অংশ রয়ে গেছিল, চিত্র 2 এ তরঙ্গের কম্পাঙ্ক কত? এই চিত্র 2, এটার টেম্পারেচার দেওয়া আছে 28 ডিগ্রি, হ্যাঁ টেম্পারেচার দেওয়া ছিল 28 ডিগ্রি, এবং পি কিউ এখানে এই এক তরঙ্গ, 2 তরঙ্গ এবং অন্য একটি তরঙ্গের অর্ধেক, অর্থাৎ 2.5 তরঙ্গ, 2.5 ল্যামডা। এই উঠার নামা মিলে 1 ল্যামডা, এই উঠার নামা মিলে 1 ল্যামডা, তাহলে এখানে 1 ল্যামডা, 2 ল্যামডা এবং আরেক ল্যামডার অর্ধেক, মানে 2.5 ল্যামডা, 2.5 ল্যামডা। 2.5 ল্যামডার মান দেওয়া আছে 10 মিটার। তো আমরা এখানে অবশ্য লিখছি
দেওয়া আছে 2.5 ল্যামডা সমান 10 মিটার, এইভাবেই পরীক্ষা লিখবে। দেওয়া আছে 2.5 ল্যামডা, ওই যে ওইখানে 2.5 ল্যামডা ইকুয়াল টু 10 মিটার, তো ল্যামডা রাখি দিলাম, 2.5 ভাগ হয়ে গেলে 4 মিটার, অর্থাৎ ওইখানে 1 ল্যামডার মান হচ্ছে 4 মিটার। আচ্ছা, তরঙ্গের কম্পাঙ্ক, এখন কম্পাঙ্ক বের করতে হইলে তো আমাদের এই অধ্যায়ে কম্পাঙ্ক বের করার সূত্র এটা, এবং আরেকটা সেফ ইকুয়াল টু 1/2, এটা হচ্ছে পর্যায়কাল দেওয়া থাকলে। এখন এখানে তো পর্যায়কাল দেওয়া নেই, বেগ টেক দেওয়া আছে, সো বেগের সূত্র এটা দিয়ে কম্পাঙ্ক বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ সমান সমান ভি বাই ল্যামডা, অর্থাৎ ওই চিত্র 2 এর বেগ এবং চিত্র 2 এর তরঙ্গ দৈর্ঘ্য। তো চিত্র 2 এর তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা বের করছি, কিন্তু চিত্র 2 এর বেগ বের করতে হবে। ওই যে টেম্পারেচার দেওয়া আছে, আমরা জানি টেম্পারেচার, শুধুমাত্র টেম্পারেচার দেওয়া থাকলে বেগ নির্ণয় সূত্র এটা, সেটা কয়ের অন্য অংশ আমরা করছিলাম। চিত্র 1-এ টেম্পারেচার দেওয়া ছিল, আমরা বেগ বের করছি কেমনে, ভি2 নির্দিষ্ট 330, আর যদি প্রশ্নে দেওয়া থাকে 330 বা 32 সেটা ভিন্ন ব্যাপার, মানে 0 ডিগ্রিতে শব্দের বেগ আর কি। প্রশ্নে যদি 332 দেওয়া থাকে 332 ডিগ্রি করবে, না দেওয়া থাকলে একদম মুখস্থ 330, 0 ডিগ্রিতে শব্দের বেগ ভি2 330। আর টি2ও নির্দিষ্ট 273, হ্যাঁ 273 ক্যালভিন। টি1টা হচ্ছে ওই যে 28 ডিগ্রি বলছে, যে 28-এর সাথে 273 যোগ করে দিবে 301 ক্যালভিন। ঠিক আছে, তাহলে আমরা এই মানগুলো এখানে ইউজ করার পর ওই চিত্র 2-এ বেগ পাইলাম, এখানে সে বেগটা ব্যবহার করছি, আর ল্যামডা তো আমরা বাইরে করছি 4 মিটার, ভাগ করার পর আমরা কম্পাঙ্কটা পাই গেলাম। চিত্র 2-এর কম্পাঙ্ক বাইর করতে বলছিল, এটা ক প্রশ্ন শেষ। এবার খ শুরু। খতে বলছিল চিত্র 1 এবং চিত্র 2 এটাতে একটি ভিন্ন শব্দ, মানে ও এই যে এখানে দুইটি উৎসের শব্দ ছিল, ওইখানে একটা শব্দ ছিল, ওইগুলো না, অন্য একটা ভিন্ন শব্দ। তাহলে চিত্র 1 এবং চিত্র 2-এ ভিন্ন একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তাহলে সেই তরঙ্গটি অথবা মানে সেই শব্দটি চিত্র 2-এ যদি হতো, তাহলে 80 বার কাঁপার পর একবার কাঁপলে 1 ল্যামডা যায়, তো বলছে 80 বার কাঁপলে 124 মিটার যাবে কিনা, 80 বার কাঁপলে 124। আমাদেরকে ক্লু দেওয়া আছে 1.5 ল্যামডা, তো ওকে 1.5 ল্যামডা লিখবো, কিন্তু আমরা একটু দেখি চিত্র 2 আর 1-এর মধ্যে আমাদের কমন ক্লু দেওয়া ছিল বেগ। চিত্র 1-এর বেগ ছিল 341, সেটা কতে তোমরা আগে দেখছো, আর এখানে আমরা এই যে এই বেগটা বের করছি, এটা চিত্র 2-এর বেগ, এখানে ভি2 হিসেবে ধরছি, এখানে ভি1 হিসেবে বের করছিলাম, সেটা ভিন্ন ব্যাপার। তো এটা সূত্র হিসেবে ব্যবহার করছে, আর এটা আমরা দেখাইছি যে চিত্র 1-এর বেগ চিত্র 2-এর বেগ। তো দেখলাম যে চিত্র 2-এর বেগ বেশি। বেগ যদি বড় হয়, যেই অংশের বেগ বড় সেই অংশের ল্যামডা বড়, যেই অংশের বেগ বড় সেই অংশের ল্যামডা বড়। ভি আমি এর কতে এই অংশে দেখাইছিলাম, বেগ যদি বড় হয় ল্যামডা হবে বড়, আবার কম্পাঙ্ক যদি বড় হয় ল্যামডা হবে ছোট, ল্যামডা হবে ছোট। কম্পাঙ্ক আর ল্যামডা ব্যস্তানুপাতিক, বেগ আর ল্যামডা সমানুপাতিক। তাহলে আমার এখানে কমন ক্লু, ওই দুইটাতে কমন ক্লু ছিল বেগ, যেহেতু বেগের মধ্যে ভি2 বড়, তাহলে ল্যামডা 2ও বড়। আমাদেরকে দেওয়া আছে 1.5 ল্যামডা ইকুয়াল টু, ওই যে 1.5 ল্যামডা ইকুয়াল টু 1.5 ল্যামডা না বললে এখানে বলবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, বাংলায় বলা থাকতে পারে, আমি এখানে 1.5 ল্যামডা ইউজ করছি। 1.5 ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। ওই যে চিত্র 1 এবং চিত্র 2-এ যে শব্দটা আছে, এই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বুঝাইতে চাইছে। এটা একটা মাধ্যম, ওইটা একটা মাধ্যম, দুই মাধ্যমের ল্যামডাও তাহলে কি ভিন্ন, যেহেতু উৎস একটা। তো এখন 1.5 ল্যামডা ইকুয়াল টু এটা, তা আমরা 1.5 ল্যামডার ক্ষেত্রে কোন ল্যামডা আগে দিব, ল্যামডা 2 আগে দিব। কেন ল্যামডা 2 আগে দিব, কারণ ল্যামডা 2 বড়, বিয়োগের ক্ষেত্রে ল্যামডা 2 আগে। এবার আসলে ল্যামডা 2 এর সূত্র কি, ল্যামডা আমরা জানি ল্যামডা সমান ভি বাই এফ, মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডা সমান ভি বাই এফ, তো ভি বাই এফ ব্যবহার করছি। এখন যেহেতু একটা শব্দ, তাহলে কম্পাঙ্ক একটা, কিন্তু ওই যে চিত্র যেহেতু দুইটা বা মাধ্যম যেহেতু দুইটা, তাহলে বেগও দুইটা। এখানে বোঝাইতে চাইছে চিত্র দুইটা মানে বেগ দুইটা, মানে বেগ দুইটা মানে কি, বেগ ভিন্ন ভিন্ন মাধ্যম, ভিন্ন মাধ্যম বোঝাইছে। ভিন্ন মাধ্যম মানে বেগ দুইটা, ভিন্ন মাধ্যম মানে বেগ দুইটা, কারণ এক মাধ্যমে বেগ একটা। এখন শব্দ যেহেতু একটা, তাহলে কম্পাঙ্ক একটা, ল্যামডাও হবে একটা। তো ওই ল্যামডাটা বের করতে হবে না, যে শব্দটা ওই শব্দের কম্পাঙ্কটা একটা, ওই কম্পাঙ্কটাও বের করব, ওই ল্যামডাটাও বের করব। এখন আসি, এখানে কি আমাদের ক্লু দেওয়া ছিল 1.5 ল্যামডা, 1.5 ল্যামডা সমান ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, ল্যামডার সূত্র হচ্ছে ভি বাই এফ।
তো যেহেতু এটা ল্যামডা টু তাহলে v2/f, আর এটা যেহেতু এটা ল্যামডা 1 তাহলে হচ্ছে v1/, কারণ f1 কেন দিইনি এখানে, কেন f2 দিইনি, কারণ f হবে একটাই, f কমন, কারণ শব্দ একটা, কিন্তু মাধ্যম যেহেতু দুইটা তাহলে বেগ ভিন্ন ভিন্ন হবে, তাই এখানে v2 v1 দিছি। তো এখান থেকে 1/f, এখান থেকে 1/f কমন নিয়ে ফেলছি, কমন নেওয়ার পর v2 - v1 ওটা রয়ে গেছে, আর এইদিকে তো 0.165 আছেই। এবার আসো এই এফটা যেহেতু বের করবে, এফটা এখানে ভাগ হিসেবে আছে, তাই এফটাকে গুণ হিসেবে নিতে হবে। এফটা এখানে ভাগ, ওইদিকে নিলে গুণ হয়ে যাবে, আর এটা এখানে গুণ হিসেবে আছে, এটা এদিকে আসলে v2 - v1 এর সাথে ভাগ হয়ে যাবে। তো আমি আবার এটা উল্টাই লিখছি, এফ যে গুণ হিসেবে ছিল ওইটা, আর এটাতে আসলে এখানে ভাগ হয়েছে এটা, দেখালাম জাস্ট উল্টাই লিখছি, v2 v1 এর মান ব্যবহার করছি, আর এটাতে ভাগ দিলাম, আর এফ কম্পাঙ্কটা ওই শব্দের কম্পাঙ্ক পাইলাম। তাহলে ওই শব্দের এক ল্যামডা কত, কারণ এখানে বলছে 80 ল্যামডা, 80 বার কম্পন মানে এক কম্পনে 1 ল্যামডা, তাহলে 80 বার কম্পন মানে 80 ল্যামডা। তো আমরা আগে 1 ল্যামডা বের করি, আমরা জানি ল্যামডা সমান v/f, ভি হচ্ছে যেহেতু চিত্র 2, তো চিত্র 2 এর বেগ এখানে দেওয়া ছিল, চিত্র 2 এর বেগ আর কম্পাঙ্ক ছিল এটা 28.12 হার্টজ ব্যবহার করছে ওই শব্দের, তাহলে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাইরে হয়েছে। তো 80 এক, এটাতে এক তরঙ্গ 80 বার কাঁপলে 80 তরঙ্গ যাবে, এক কম্পনে একবার 80 বার কাঁপলে 80 বার, তো 985 মিটার, বলছে 124 মিটার যাবে কিনা, 124 মিটারের বেশি যাবে। এটা খ, স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা গতে যাচ্ছি। গ প্রশ্নটা ছিল পি থেকে কিউতে শব্দ পৌঁছাইতে, পি থেকে কিউতে শব্দ পৌঁছাইতে 0.0125 সেকেন্ড সময় নেয়, তাহলে কম্পাঙ্ক কত? এখান দিয়ে ল্যামডা দেওয়া ছিল, আমি মুছে ফেলছি ওইটা, আর ল্যামডার এখানে প্রয়োজন নাই, কম্পাঙ্ক বের করতে আমাদের ল্যামডার প্রয়োজন ছিল না, শুধু শুধু অযথা একটা মান দেওয়া ছিল। আগের প্রশ্ন যারা আগে লিখে ফেলছে তারা দেখবে ল্যামডার প্রয়োজন নাই এখানে। যাই হোক, পি থেকে কিউতে শব্দ পৌঁছাইতে এত সেকেন্ড সময় নিছে, কম্পাঙ্ক কত? তো পি থেকে কিউতে শব্দ পৌঁছাইতে, ঠিক আছে, এখানে তো প্রায় 1 কম্পাঙ্ক, 2 কম্পাঙ্ক, 3 কম্পাঙ্ক আছে, তাহলে প্রশ্ন মতো এই চিত্র একই, ওই পি থেকে কিউ যে এই উৎসের কথা বলছে, ওইখানে কম্পাঙ্ক আছে 3টা, আর এই 3টা কম্পাঙ্ক পাস হইতে নাকি বলছে ওই পি থেকে কিউ, মানে 3টা কম্পাঙ্ক পাস হইতে এত সেকেন্ড টাইম লাগছে, অর্থাৎ 3 কম্পাঙ্কের যোগফল, এটা এক ল্যামডা হয়েছে 1 কম্পাঙ্ক, হ্যাঁ, একবার কাঁপলে এটাকে 1 ল্যামডা বলে, তাহলে এখানে 3 কম্পাঙ্ক আছে, এই 3টা কম্পাঙ্ক বা 3টা পর্যায়কাল সমান সমান এত সেকেন্ড সময় নিয়েছিল, কারণ পি থেকে কিউতে গেছে, পি থেকে কিউতে 3টা টি আছে, 1টা 2টা 3টা, তো 3টা টি সমান সমান এত, 3t ইকুয়াল টু এত, 3d ভাগ হয়ে গেছে, টি এর মান সাইন্টিফিক মানে নিয়ে আসলে এত সেকেন্ড আসবে। তো আমরা জানি কম্পাঙ্ক নির্ণয়, যদি পর্যায়কাল দেওয়া থাকে কম্পাঙ্ক নির্ণয়ের সূত্রে f = 1/t, টি এর মানটা ব্যবহার করছি, এত হার্জ 240.38 হার্জ হয়ে গেছে। এবার ঘতে আসি, চিত্র 3 এর তাপমাত্রায়, ওই যে চিত্র 3, ওইখানে 40 মিটার লম্বা একটা পাইপ দেওয়া আছে, তাপমাত্রা আছে 30 ডিগ্রি, এবং বলছে এ থেকে বিতে 107 সেকেন্ড পর 2টি শব্দ শোনা যায়। কারণ আছে, 2টি শব্দ কেন শোনা যায়? এটা তো একটা পাইপের ভিতরে বাতাসও আছে, আর পাইপটা লোহার হইতে পারে, যে কোনোটার হইতে পারে, হ্যাঁ, তাহলে পাইপের ভিতর দিয়ে আগে লোহা যদি হয়, আমরা এখানে প্রমাণ করতে পারছি যে এটা লোহা হইতে পারে, তাহলে লোহার ভিতর দিয়ে একটা শব্দ যাবে, বাতাসের ভিতর দিয়ে একটা শব্দ যাবে, সেজন্য 2টা শব্দ গেছে এবং শব্দ 2বার শোনা গেছে এ থেকে বিতে, ওই একটা বাতাস দিয়ে আসছে, একটা লোহা দিয়ে আসছে, তাই ওই 2টার সময় 2টা শব্দই শোনা যায়, 0.107 সেকেন্ড পর শোনা যায়, একটা আসার পর আরেকটা এরপরে আসে, কারণ লোহাতে শব্দের বেগ অনেক বেশি, তো লোহারটা আগে চলে যায়, তারপরে বাতাসেরটা যায়, সেজন্য বলছে 2টা শব্দের শোনার পার্থক্য ছিল 0.107 সেকেন্ড। আচ্ছা, তো ওই প্রশ্নটা আমরা বুঝলাম। এখন বলছে বায়ুতে ওই তাপমাত্রায়, চিত্র 3 এর তাপমাত্রায় বায়ুতে প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব কত? ওই যে 30 ডিগ্রি, তো ওইটা যদি বায়ুতে হইতো তাহলে প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব কত? আমরা জানি ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হলে d = vt/2, বিটা হচ্ছে ওই তাপমাত্রায় শব্দের বেগ, তা আমরা ওই বেগ আগেও যেভাবে নির্ণয় করছি, বেগটা বের করলাম, এই 30 ডিগ্রিতে শব্দের বেগ এত আমরা ব্যবহার করছি, আর ন্যূনতম দূরত্ব বললেই আমরা টি এর মান ব্যবহার করব 0.1 সেকেন্ড, কারণ শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড।
তাহলে ন্যূনতম দূরত্ব বললে আমরা টি এর মান 0.1 সেকেন্ড, অর্থাৎ ওই দিন ওই তাপমাত্রায় যদি সব প্রতিধ্বনি শুনতেই হয় তাহলে উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হইতে হবে 17.387 মিটার। আচ্ছা, এরপরে বলছে পাইপটি কিসের তৈরি। এখন পাইপটি কিসের তৈরি এটা আমরা মূলত বের করব বেগ। এই পাইপটা কিসের তৈরি? পাইপের ভিতরে বায়ু আছে, বায়ুতে শব্দের বেগ আমরা বের করছি, এই 3 নংয়ের মধ্যে শব্দের বেগ বের করে ফেলছি, বায়ুতে শব্দের বেগ বের করছি। এবার যদি বের করতে পারি ওই পাইপের শব্দের বেগ কত, তো শব্দের বেগের উপর ডিপেন্ড করে আমি চিন্তা করব যে সেটা কিসের তৈরি হইতে পারে। উদ্দীপক আমাকে ক্লু দেওয়া থাকতে পারে যে এই লোহাতে শব্দের বেগ এত, পানিতে শব্দের বেগ এত, বা অন্য কিছুতে প্লাস্টিকের শব্দের বেগ এত, এরকম করে আমাকে বলে দেওয়া থাকতে পারে। তাহলে আমাকে যদি বলে পাইপটি কিসের তৈরি, আমরা বের করব বেগ। বেগ বের করার উপর আমি বুঝতে পারবো, যেমন এটা বায়ু না, আমাকে যদি বলে 330 বা 300 সামথিং 350 এরকম কাছাকাছি, তাহলে এটা বায়ু। ওকে, তাহলে আমাদের কি ক্লু দেওয়া আছে, বায়ুতে, এটার ভিতরে যে বায়ুটা আছে ওই বায়ুতে এ থেকে বিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দ একবারই তো গেছে, তো অতিক্রান্ত দূরত্ব আমরা জানি ডি, মানে এস সমান ভিটি সূত্র, ওই স্মরণের সূত্র আর কি, শব্দের অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি, এখানে লিখছি এল কারণ এটা দৈর্ঘ্য। হ্যাঁ, এল সমান ভিটি, আর এলটা দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, শব্দটা 40 মিটার গেছে, লোহার ভিতর দিয়েও 40 মিটারই গেছে। তাহলে এ থেকে বিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব এল সমান ভিটি, এলটা হচ্ছে 40 মিটার, ভিটা হচ্ছে যেহেতু বায়ুতে বলছি তো বায়ুতে শব্দের বেগ, আর T1টা হচ্ছে কত সেকেন্ড টাইম লাগছিল ওই শব্দটা যাইতে বায়ুর ভিতর দিয়ে, এত সেকেন্ড টাইম লাগছিল। পুরা দশমিকের পুরা মানটা নেবে, না হলে এই মানে গড়বড় হয়ে যাবে। হ্যাঁ, টি এর পুরা মানটা নিলাম। এবার আসো পাইপের ভিতর দিয়ে, বায়ুর ভিতর দিয়েও গেছে, পাইপের ভিতর দিয়ে গেছে, পাইপের ভিতরে বায়ুর ভিতর দিয়ে গেছে। এবার পাইপের ভিতর দিয়ে এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে যাইতে শব্দের অতিক্রান্ত তো ওই এল, দৈর্ঘ্য একই, সূত্র ওইটাই ভিটি। তবে পাইপটার ভিতর দিয়ে যাইতে টাইমটা কিন্তু ভিন্ন হবে, আর বেগটাও কিন্তু পাইপের ভিন্ন, সেজন্য আমরা এটা V2 আর T2 দিচ্ছি। কিন্তু পাইপের বেগও জানি না, কত টাইম লাগছে সেটাও জানি না, কিন্তু জানি পাইপের দৈর্ঘ্য 40। এখানে T2 রেখে দিলাম, V2 আসি ভাগ হয়ে গেছে, T2-র মান এটা, এখানে T1-এর মান এটা। আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে যে দুইটি শব্দ শোনার পার্থক্য এত সেকেন্ড ছিল, এত সেকেন্ড পর দুইটি শব্দ শোনা গেছে, মানে কি এই দুইটি শব্দের শুনতে পার্থক্য ছিল এত সেকেন্ড। তো T1-এর মান ব্যবহার করছি, T2-এর মান তো 40/V2 এটা ছিল, এই 40/V2 এটা যেহেতু মাইনাস আছে এটাকে ওই দিকে নিলাম, এটা এদিকে আসি মাইনাস হয়েছে, এদিকে আসি যে এই সংখ্যার সাথে মাইনাস হয়েছে ওইটাকে ওই দিকে লিখলাম, 40/V2 যে এদিকে মাইনাস হিসেবে ওইদিকে যে প্লাস হয়েছিল ওইটাকে দিয়ে লিখলাম, যেহেতু আমি V2 বের করবো তাই ওই সেটটাকে এই সেটে, এই সেটটাকে ওই সেটে লিখছি। এরপরে 40/V2 রাখি দিই, এটা বিয়োগ করার পরে এটা হইলো V2, এটা এখানে যেহেতু V2-এর মান বের করে V2 উপরে থাকতে হবে, তো V2 এখানে ভাগ হিসেবে আছে, ওইদিকে নিলে গুণ হয়ে যাবে, আর এটা গুণ হিসেবে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, এই সেটটা ওই সাইডে, ওই সেটটা এই সাইডে লিখছি। লেখার পর V2-এর মানটা পেয়ে গেলাম, যেহেতু এই সংখ্যাটা এদিকে আসে ভাগ হবে আর V2 এদিকে চলে যাবে, ওই দিকের V2 এদিকে লিখছি, এদিকে 40 এই সংখ্যাটা ওইটা ওইদিকে লিখছি, এটা ক্যালকুলেটর দিয়েছে, এটা বের হয়েছে 4965। তো V2-এর মান বের হয়েছে। এখন প্রশ্নে আমাকে বলছে ধরো লোহায় শব্দের বেগ 5130, এটা কত 4965, লোহায় শব্দের বেগের কাছাকাছি, সুতরাং পাইপটা লোহার হইতে পারে। যেই শব্দের বেগের বরাবর হবে অথবা কাছাকাছি যাবে ওইটাই হবে। হ্যাঁ, যদি লোহার কাছাকাছি যায় তাহলে লোহার শব্দের বেগের কাছাকাছি গেলে ওই বস্তুটা লোহার তৈরি। আমাদের লোহার মধ্যে যদি কোনো মিক্সিং থাকে, কোনো অপদ্রব্য থাকে, তাহলে লোহার যে অরিজিনাল শব্দের বেগ লোহার ভিতরে যে অরিজিনাল শব্দের বেগ 5130, ওইটা থেকে একটু গরমিল হয়ে যাবে, কারণ লোহার সাথে যদি একটু অপদ্রব্য মিক্সিং থাকে। যেহেতু 4900 হয়েছে তাহলে বোঝা গেল এই পাইপে যে লোহাটা ব্যবহার করছে ওইটাতে অপদ্রব্য আছে। যাই হোক, জাস্ট আমি এটা বুঝাইতে চাইছি যদি লোহার শব্দের বেগের কাছাকাছি গেছে, কারণ লোহার শব্দের বেগ 5130, এর কাছাকাছি যাওয়ার কারণে এটি লোহা হতে পারে। উদ্দীপকে যদি যে মান দেওয়া থাকে যে এটার বেগ এটা, এটার বেগ এত, এটার বেগ এত, এটার বেগ এত, যার যেই বেগের কাছাকাছি যাবে ওইটা ওই জিনিসের তৈরি। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে ফেলো, আমরা সৃজনশীল 2-এ যাবো।